ভারী মলার দেয়া খাতাখানি দুহাতের মধ্যে মেলে ধরে স্বপ্ন দেখে ইতিহাসের ছাত্র অমূল্য। খাতার পৃষ্ঠাগুলো লালচে বর্ণ ধারণ করেছে, কালির লেখা অস্পষ্ট, আবঝা হয়ে গিয়েছে, পড়তেও কষ্ট হয়। পাতাগুলো উল্টাতে গেলেই আঙুলের সামান্য চাপেই ভেঙে গুঁড়ো হয়ে যেতে চায়। রাজা ত্রিদীপনাথ রায়ের আত্মজীবনী, তার তৃতীয় পুরুষের বংশধর অমূল্য। মোমবাতির কম্পমান মৃদু আলোয় জীর্ণ ভগ্ন জমিদার ভবনের দ্বিতলের প্রায়ান্ধকার একটি কক্ষ মধ্যে খাতাটা কোলের ওপর নিয়ে স্থির হয়ে বসে অমূল্য। ঘরে চতুর্দিকে বড় বড় সব সেকালের মজবুত সেগুন কাঠে তৈরি আলমারি, আলমারি ভর্তি সব বহু পুরাতন বই, সমস্তই প্রায় জীর্ণ ধ্বংসমুখ। অসীম বিদ্যোৎসাহী কবি ছিলেন রাজা ত্রিদীপনাথ রায়। এ তাঁরই জীর্ণপ্রায় পাঠাগার। আলমারির গায়ে, বইগুলোর ওপর ও মেঝেতে রাশিকৃত ধুলো জমে উঠেছে। দেওয়ালে দেওয়ালে বড় বড় সব তৈলচিত্র। মাকড়সার জাল ও ধুলোয় সব কিছুকে যেন বেষ্টন করেছে। খাতাটা বুকে চেপে ধরে প্রজ্বলিত মোমবাতিটা হাতে নিয়ে অমূল্য তার পূর্বপুরুষ রাজা ত্রিদীপনাথ রায়ের প্রকাণ্ড তৈলচিত্রটা নিচে এসে দাঁড়ালো। জরির কাজ করা চোকা চাপকান ও পাগড়ি পরিহিত প্রকাণ্ড পুরুষ, বিরাট পুরুষ সিংহ, প্রশস্ত ললাট, পাগড়ির নিচে বাবরি চুল উঁকি দিচ্ছে, পাকানো গোঁফ, চওড়া বিস্তৃত বক্ষপট, ওষ্ঠপ্রান্তে ক্ষীণ মধুর হাসির রেখা, চোখ দুটি যেন জ্বলছে মণিখণ্ডের মতো। রাজা ত্রিদীপনাথ রায়। রাজবাড়ির পেটা ঘড়িতে রাত্রি 12টা ঘোষণা করলে। পাঠাগারের খোলা বাতায়ন পথে ক্ষীণ চন্দ্রিমা উঁকি দিচ্ছে। তৈলচিত্রের ঠিক নিচেই ধুলি মাখা মেঝেতে মোমবাতিটা এক পাশে রেখে আবার পুরাতন খাতাটা খুলে বসলো অমূল্য। পড়ে চলল নিবিষ্ট মনে। মহাকালের রথচক্র তলে আজকাল এই ঐশ্বর্যের সমারোহ ধুলায় মিশিয়ে যাবে জানি। সুবিশাল এই অট্টালিকা এও একদিন মাটির বুকেই লীন হয়ে যাবে। কিন্তু আমার বংশধরেরা যদি মিতব্যয়ী হয়, অন্ন বস্ত্রের অভাব তাদের কোনোদিনই হবে না। কিন্তু আমি ভেবে দেখলাম, আমার বর্তমান বংশধরদের মধ্যে এমন কেউ নেই যে তার আপন স্বকীয়তা সুপ্রতিষ্ঠিত করবে। তাই আমাদের বংশের মহামূল্যবান সম্পদ, লক্ষ লক্ষ মুদ্রা যার মূল্য, সেই মহাসম্পদ। আমার পিতা তান্ত্রিক গুরু কপিলেশ্বর প্রদত্ত সেই পাথরের চক্ষু দুটি এমন স্থানে রেখে যাব যাতে করে সহজে মানুষ কেউ তার নাগাল না পায়। সাধারণের অধিকার তো নেই সেই মহাসম্পদে। একমাত্র যোগ্য কোনো বংশধরেরই প্রাপ্য সেই মহাসম্পদ, রাজার ঐশ্বর্য। ঠিক এখনো করতে পারিনি। লোভীর বাঁকানো নখর হতে সেই মহামূল্যবান সম্পদ রক্ষা করতে হবে। মৃত্তিকা তলে গভীর কোটর খনন করে সেই মহাসম্পদ লুকিয়ে রেখে যাব কি? কিংবা কোনো সুবর্ণ পেটিকা মধ্যে সেই মহাসম্পদ রেখে দুধসাগরের সুগভীর জলরাশির তলে ঠান্ডা শীতল পঙ্ক মধ্যে লুকিয়ে রেখে যাব? না এই বিশাল অট্টালিকারই কোনো গুপ্ত কক্ষে দেওয়ালের মধ্যে প্রথিত করে রেখে যাব সেই মহাসম্পদ? কোথায় কোথায় রাখি সেই মহাসম্পদ? কুলদেবতা লক্ষ্মীনারায়ণ, কুলগুরু তান্ত্রিক কপিলেশ্বর, তোমরাই বলে দাও, কোথায় রাখি ওই মহাসম্পদ? লোভী দৃষ্টি যেখানে পড়বে না, অত্যাচারী রক্তমাখা হাত যেখানে পৌঁছবে না, সে কোথায়? জীর্ণয় দেহে মৃত্যুর স্পর্শ পাচ্ছি, কর্ণপটহে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আজও মহাসম্পদ কোনো কিনারা করতে পারিনি। ঠিক ঠিক হয়েছে, পেয়েছি পেয়েছি খুঁজে সেই স্থান। সাধারণের চিন্তা শক্তিরও বাইরে, শানিত বুদ্ধির তরবারি দিয়ে পথ করে নিয়ে যাব। ভাষা কতই না তার রূপ, নীরব ভাষা, স্ফুট ভাষা, অর্ধস্ফুট ভাষা, মনের ভাষা, ওষ্ঠের ভাষা, আখির ভাষা। ভাষা যে পড়তে জানে, বুঝতে জানে, সেই বোঝে তার কি অর্থ, কি সে বলতে চায়। পরশমণির সন্ধান সেই পায় যে পরশমণির যথার্থ অধিকারী। আমায় ভুলিও না, ভুলিও না আমায়, এই মহাসম্পদের অধিকারী। বাহ, চমৎকার! এই তো খুঁজে পেয়েছি মহামণির যোগ্য পেটিকা।
মাটি নয়, ধাতু নয়, তাই বা বলি কি করে? সবই তো মাটি, আজ না কাল সবই তো একদিন মাটিতে মিশবে। ধুলির প্রাপ্য যা, ধুলিকেই তা ফিরিয়ে দিতে হবে। কালই শিল্পী বন্ধু চন্দ্রশেখরকে ডেকে আনতে হবে। সার্থক তুমি শিল্পী, সার্থক তোমার পরিকল্পনা। তোমার মনোলোকে রাজা ত্রিদিবনাথ রায় বেঁচে রইল, আর ত্রিদিবনাথের মধ্যে রয়ে গেল তার প্রাণ। কিন্তু এই মণিময় সুবর্ণ পেটিকা কোথায় রাখি? হ্যাঁ, কোনো অন্ধ গুহা মধ্যে নয়, সবার চোখের সামনেই রেখে যাব। চক্ষুষ্মান যেজন সেই পাবে সন্ধান। হঠাৎ খোলা জানলাপথে নৈশ রাতের একটা হাওয়ার ঝাপটা এসে মোমবাতির ক্ষীণ শিখাটি কাঁপিয়ে গেল। কোথায় শিবাদল রাত্রির তৃতীয় প্রহর ঘোষণা করলে। ত্রিজামা রাত্রির অবসান অত্যাসন্ন। অমূল্য মোমবাতিটা এক হাতে ও জীর্ণ খাতাটি অন্য হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আরেকবার মোমবাতির আলোয় ঘরের চতুর্দিকে দৃষ্টিপাত করে। মাকড়সার জালে অতীতের চিহ্ন সব কলঙ্কিত। 3 পুরুষ ধরে সেই মহাসম্পদের সন্ধান আজও কেউ পায়নি। সেই মহামূল্যবান দুটি পাথরের চক্ষুর নাগাল কেউ পেল না। কালের রথচক্রতলে সময় এগিয়ে এসেছে। রাজা ত্রিদিবনাথ রায়ের ঐশ্বর্য আজ কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে? সর্বশেষ নিশ্চিহ্ন হয়েছে অমূল্যর পিতার হাত দিয়ে, ঘোড়দৌড়ের ময়দানে। বাদ ব্যাধিতে পঙ্গু অমূল্যের শয্যাশায়ী পিতা মাধব রায় আজ একতলা একটা ভাড়াটিয়া বাড়ির স্যাঁতস্যাঁতে অন্ধকার কক্ষের মেঝেতে জীর্ণ শয্যার ওপর শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়। একমাত্র ছেলে অমূল্যই মাধব রায়ের শেষ আশা ও ভরসা। অমূল্য বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, কিন্তু বিশেষ কল্পনা বিলাসী। জোরহাটে শেষ পৈতৃক ভিটেটা বহুকাল অব্যবহার্য ও অসংস্কৃত হয়ে পড়ে আছে। পুরাতন এক মালি এখন বাড়িটার দেখাশোনা করে। স্থানীয় এক মারোয়ারি ব্যবসায়ী ত্রিদিবনাথের পুরাতন বাড়িটা ক্রয় করে সেখানে গালার ফ্যাক্টরি করবেন। ক্রয় ও বিক্রয়ের জন্যই অমূল্য জোরহাটে গতকাল এসেছে। জীর্ণ ভগ্নপ্রায় অট্টালিকা, কিন্তু ঘরে ঘরে এখনো এর বহু পুরাতন আসবাবপত্র। যদিও বর্তমান রুচি ও সভ্যতার দরবারে সেগুলোর মূল্য কমে গেছে, তথাপি তাদের যেন নিজস্ব একটা মূল্য আছে। পাথরের তৈরি কত প্রকারের মূর্তি, বড় বড় ফুলের টব, ধূপদানি, কত কি। কিন্তু সবচাইতে বেশি অমূল্যকে মুগ্ধ করেছে রাজা ত্রিদিবনাথের পাঠাগারটি। কত মূল্যবান ও পুরাতন বই যে সেই পাঠাগারে আছে। দিন 2 পরে সেটজি এলেন। অমূল্য বললে, বাড়ি ঘর দৌড়ে একবার দেখে নি ভালো করে। दिन 7 পরে শেঠজির সঙ্গে কথাবার্তা বলবো। वही तो अच्छा बात আছে बाबू साहब। देखिए देखिए, आपको जितना दिन खुशी देख लीजिए। আসলে কিন্তু অমূল্যকে এক মহা সমস্যার নেশায় পেয়েছে। দিন রাতে বেশিরভাগ সময়ই সে ভূতের মতো সুশাল অট্টালিকার কক্ষে কক্ষে ঘুরে বেড়ায় মহা সম্পদের সন্ধানে। বড় বড় সব পাথরের মূর্তি নিয়ে টানাটানি করে, দেওয়াল খোঁড়ে, মাটি খোঁড়ে। কোথায় কোন সুবর্ণ পেটিকার মধ্যে সেই মূল্যবান পাথরের চক্ষু দুটি সংগুপ্ত আছে। খ্যাপার মতোই পরশ পাথরের সন্ধানে অমূল্যর সময় কেটে যায়। কিন্তু কোথায় সেই মহাসম্পদ? লাইব্রেরি ঘরটি রাজা ত্রিদিবনাথের জীবনাধিক প্রিয় ছিল। বড় বড় আলমারির বইগুলো একটার পর একটা নামিয়ে পাগলের মতো প্রতি পাতায় মহাসম্পদের সন্ধান করে অমূল্য। সমস্ত দিন ধরে মধ্যরাত্রি পর্যন্ত প্রাণপাত পরিশ্রম করে অমূল্য শয্যায় গিয়ে আশ্রয় নেয় এবং পরের দিন প্রত্যুষে আবার নতুন আশায় বুক বেঁধে অনুসন্ধান শুরু করে। খুঁজে তাকে বের করতেই হবে। পাগলের মতোই বারবার ত্রিদিবনাথের ডায়েরির প্রতিটি পাতা, প্রতিটি অক্ষর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। যদি কোনো সন্ধান মেলে,
7 দিন পরে শেঠজি আসেন। অমূল্য আরও 7 দিনের সময় চেয়ে নেয়, অনুনয় বিনয় করে। নিত্যকার মতো সেদিনও প্রত্যুষে কিরিটি ওই দিনকার সংবাদপত্রের যাবতীয় সংবাদ পড়ে বিজ্ঞাপনের স্তম্ভটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। হঠাৎ অদ্ভুত একটা বিজ্ঞাপনে তার নজর পড়ল। আমার পূর্বপুরুষের মহামূল্যবান সম্পদ দুটি পাথরের চক্ষু হারাইয়া গিয়াছে, এবং হারাইছে আমারই পূর্বপুরুষের সুবিশাল ভগ্নপ্রায় জীর্ণ অট্টালিকার মধ্যে কোথাও। যদি কোনো সহৃদয় গোয়েন্দা আমার পূর্বপুরুষের মহামূল্যবান ঋত সম্পদ দুটি উদ্ধার করিয়া দিতে পারেন ওই অট্টালিকার মধ্য হইতে, তাহাকে নগদ 1000 টাকা পুরস্কার দিব। অমূল্য রায়, জোরহাট রাজবাড়ি। বিজ্ঞাপনটি কিরিটির মনে বিশেষ এক কৌতূহলের উদ্রেক করে। বারবার 3 বার কিরিটি অদ্ভুত বিজ্ঞাপনটি পড়ে। আশ্চর্য, সামান্য দুটো পাথরের চোখ, তার এমন কি মূল্য? না, তবে এর মধ্যে একটা কথা হচ্ছে, চোখ দুটি পূর্বপুরুষের সম্পত্তি। হয়তো কোনো অতীত রহস্য ওই চক্ষু দুটির সঙ্গে জড়িত হয়ে আছে। জোরহাটটি কোথায়? কিরিটি টাইম টেবিলটা খুলে নিয়ে বসলো। কলকাতা হতে মাত্র 120 মাইল দূরে। হাওড়া স্টেশন হতে রাত্রি 9টার ট্রেনে উঠলে পরের দিন ভোরে পৌঁছানো যায়। না, দেখতে হলো ব্যাপারটা। কিরিটি তখনই অমূল্য রায়ের নামে একটা তার করে দিল। Coming at in station, shall find out your stone eyes. কিরিটি রয়। ভোরের আবছা আলোর লুকোচুরি তখন সবে শুরু হয়েছে প্রকৃতি জুড়ে। গাড়িটা এসে জোরহাট স্টেশনে থামল। অমূল্য পূর্বাহ্নে কিরিটির তার পেয়ে স্টেশনে অপেক্ষা করছিল। কিরিটির মতো একজন লোক তার বিজ্ঞাপন পড়ে সাড়া দেবে অমূল্যর ধারণার অতীত ছিল। স্টেশন হতে রাজবাড়ি মাত্র সিকি মাইল হবে। কিরিটির সঙ্গে ছোট্ট একটা সুটকেস মাত্র, সেটা হাতে ঝুলিয়ে পদব্রজেই দুজনে পাশাপাশি চলেছে। আমার এই সামান্য ব্যাপারে আপনার মতো লোক যে আসবে, তা আমার স্বপ্নেরও অতীত, কিরিটি বাবু। সত্যি কথাই আপনাকে খুলে বলি অমূল্যবাবু, ইট ওয়াজ নট ইউর রিয়ার দ্যাট অ্যাট্রাক্টেড মি। আপনার 1000 টাকার আকর্ষণে আদপেই আমি আসি, কিন্তু ওই যে লিখেছেন পূর্বপুরুষের পাথরের চোখ, ওই আমার আকর্ষণের বস্তু। তাই আমাকে এত শীঘ্র এখানে টেনে নিয়ে এলো। পাথরের চোখ হলেও দেখছি তার অদৃশ্য শক্তি আমায় সম্মোহিত করে টেনে এনেছে। আমাদেরই পূর্বপুরুষ রাজা ত্রিদীপনাথ রায়ের পিতাকে তার তান্ত্রিক গুরু কপিলেশ্বর ওই চক্ষু দুটি নাকি দিয়েছিলেন। বলেন কি, ক্রমে যে অনুসন্ধিৎসা বেড়ে উঠছে। তান্ত্রিক কপিলেশ্বর। আহারাদির পর বিশ্রাম নিতে নিতে কিরিটি অমূল্যের মুখে পাথরের চোখের সমস্ত ইতিবৃত্ত শুনে বললে, কই আপনার সেই খাতাটা দেখি একবার। অমূল্য খাতাটা কিরিটিকে এনে দেয়। আচ্ছা, আপনি ততক্ষণ বিশ্রাম নিন অমূল্যবাবু, খাতাটা আমি একবার পড়ে নিই। সন্ধ্যার বিষণ্ণ ক্লান্ত ছায়া সমগ্র ধরিত্রীকে তখন ধীরে ধীরে বেষ্টন করেছে। ক্লান্ত অমূল্য ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই দেখলে কিরিটি অস্পষ্ট ছায়ার মতো খোলা জানলার সামনে বাইরের আবছা অন্ধকারে দৃষ্টি প্রসারিত করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কিরিটি বাবু, ঘুম হলো অমূল্যবাবু? আচ্ছা শুনুন, আমি দেখছি আপনি বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এত ব্যস্ত হবেন না অমূল্যবাবু। চলুন লাইব্রেরি ঘরে, আমার মনে হয় সেইখানেই কোথাও না কোথাও সেই মহাসম্পদ লুকায়িত আছে। লাইব্রেরি ঘরে? হ্যাঁ, লাইব্রেরি ঘরে। ইতিমধ্যে পশ্চিমের সান্ধ্য আকাশে কালো একটা মেঘ এসে জমা হয়েছে। বোধহয় ঝড় উঠবে, কাল বৈশাখী। সমস্ত প্রকৃতি জুড়ে একটা বিশ্রী থমথমে ভাব। একটু পরেই বাতাস বইতে শুরু করলো। হ্যারিকেন বাতিটা হাতে আগে অমূল্য, পশ্চাতে কিরিটি রাজা ত্রিদীপনাথের লাইব্রেরি কক্ষে এসে প্রবেশ করলো। বাইরে তখন ঝোড়ো হাওয়া খ্যাপা দৈত্যের মতো বইছে। কক্ষের জানলা কপাটগুলো
ঝড়ের দাপটে দুমদাম শব্দ করছে থেকে থেকে। বিশাল ভগ্নপ্রায় অট্টালিকা হঠাৎ যেন ঝোড়ো হাওয়ার স্পর্শে জেগে উঠেছে বহু বর্ষের নিদ্রা ভেঙে। বিচিত্র অদ্ভুত সব শব্দ চারিদিকে ভৌতিক বিভীষিকার মতো ছড়িয়ে যাচ্ছে। কক্ষের মধ্যে কোথাও যেন দাঁড়াবার স্থান নেই। চতুর্দিকে বিক্ষিপ্ত নানা পুস্তক, ফড়ফড় শব্দে পুস্তকের পাতাগুলো হাওয়ায় উঠছে। কিরিটি হ্যারিকেনের আলোয় কক্ষের চতুর্দিকে একবার দৃষ্টিপাত করে। অতীতের কবরে ওরা যেন অনধিকার প্রবেশ করেছে। কিরিটি ঘরের একপাশে দাঁড়িয়ে হঠাৎ যেন সমাধিস্থ হয়ে পড়ে। সক্রিয় মন তার অতীত বর্তমানের চিন্তায় যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। রাজা ত্রিদীপনাথ রায়, খেয়ালি স্বপ্নবিলাসী কবি রাজা ত্রিদীপনাথ রায়। বিদ্যুৎ চমকের মতোই একটা সম্ভাবনা কিরিটির মনের মধ্যে যেন আলোক সম্পাদ করে। কিরিটি জামার পকেট হতে শক্তিশালী একটা টর্চ বের করে টর্চের বোতাম টিপতেই অন্ধকারে একটা তীব্র অনুসন্ধানী ধারালো আলোর রশ্মি প্রকাশ পেল। টর্চের আলো ফেলে ফেলে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে কিরিটি ঘরের মধ্যস্থিত প্রতিটি বস্তু ক্ষুধিত শিকারী দৃষ্টি নিয়ে দেখতে লাগলো। বড় বড় আলমারি, প্রকাণ্ড একটা মিন করা বাদশাহী ধূপাদার, প্রস্তর নির্মিত কতগুলো মূর্তি, দেওয়ালের গায়ে টাঙানো সুবৃহৎ ফ্রেমে আটা এদেরই পূর্বপুরুষদের তৈলচিত্র। রাজা বিভূতিভূষণ, রাজা শিবনাথ, রাজা কালীনাথ, রাজা ত্রিদীপনাথ। কিরিটির হস্তধৃত সন্ধানী আলোর রশ্মি স্থির হয়ে দাঁড়ালো। সহসা প্রবল একটা ঝড়ের ঝাপটা কক্ষ মধ্যে যেন তাণ্ডব বইয়ে দিয়ে গেল। অন্যান্য ছবির সঙ্গে রাজা ত্রিদীপনাথের ছবিটাও যেন দুলে উঠল। একটা আলোর দ্যুতি এবং কিরিটির উল্লসিত কণ্ঠস্বর, পেয়েছি অমূল্যবাবু, পেয়েছি। কিরিটির হাতের টর্চ বাতিটা নিভে গেছে। নিরন্ধ্র অন্ধকারে কক্ষখানি অবলুপ্ত। হ্যারিকেন বাতিটা পড়ে গিয়ে নিভে গেল। অমূল্য চিৎকার করে ওঠে, কই? কোথায়? আলো জ্বালানো হলে একটা টুলের সাহায্যে দাঁড়িয়ে উঠে দেওয়ালের গা হতে রাজা ত্রিদীপনাথ রায়ের ফটোটা অতি কষ্টে নামিয়ে আনে। ভীষণ ভারী চিত্রটা। হতভম্ব চকিত অমূল্যর দিকে তাকিয়ে বললে, এই নিন, কি? ধরুন। বড্ড ভারী। কিন্তু ধরুন না, আপনার মহাসম্পদ। দুজনে ধরাধরি করে ভারী তৈলচিত্রটা পাশের কক্ষে বয়ে নিয়ে এলো। তৈলচিত্রের মধ্যে রাজা ত্রিদীপনাথ যেন প্রাণ পেয়েছেন। কিরিটি হ্যারিকেনের আলোয় ত্রিদীপনাথের ডায়েরিটা হাতে নিয়ে বলতে থাকে, আপনার মুখে আপনাদের পূর্বপুরুষের অতীত ইতিহাস শুনে ও রাজা ত্রিদীপনাথের ডায়েরি পড়ে রহস্যের মীমাংসা আমার দৃষ্টিতে ধরা পড়েছিল ডায়েরির ওই কথাগুলোর মধ্যে। ভাষা কতই না তার রূপ। নীরব ভাষা, স্ফুট ভাষা, অর্ধস্ফুট ভাষা, মনের ভাষা, ওষ্ঠের ভাষা, আখির ভাষা। ভাষা যে পড়তে জানে, বুঝতে জানে, সেই বোঝে তার কি অর্থ, কি সে বলতে চায়। পরশমণির সন্ধান সেই পায় যে পরশমণির যথার্থ অধিকারী। হ্যাঁ, আমায় ভুলিও না, ভুলিও না আমায়, এই মহাসম্পদের অধিকারী। সত্যি ঠিকই বলে গেছেন রাজা ত্রিদীপনাথ। কবি প্রকৃতির স্বল্পবিলাসী মানুষ কিনা, তাই সব কিছুতেই কবিত্ব করার প্রচেষ্টা। তারপরে বলেছেন ধুলির প্রাপ্য যা ধুলিকেই ফিরিয়ে দিতে হবে, এবং তারপরেই বলেছেন কালী শিল্পী বন্ধু চন্দ্রশেখরকে ডেকে আনতে হবে। তারপরে আবার বলেছেন সার্থক তুমি শিল্পী, সার্থক পরিকল্পনা। সব কিছুই ওই কয়লাইনে বলে গেছেন রাজা ত্রিদীপনাথ। লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বারবার চোখ ও তার দৃষ্টির কথাই বলেছেন। বলেছেন তার ভাষার কথা, বলেছেন তাকে যেন না কেউ ভুলি। তার স্মৃতিকে, অর্থাৎ এখানে স্থূলভাবে দেখতে গেলে তার তৈলচিত্রের কথাই সর্বাগ্যে মনে পড়বে, যে তাকে চিন্তা করবে তার মনে।
তাই নয় কি? আশ্চর্য, সত্যি এ কথা তো আমার একবারও মনে হয়নি। তারপর কেন সর্বাগ্রে আমার লাইব্রেরির কথাই মনে হলো? কারণ আপনার মুখেই শোনা লাইব্রেরিটা রাজা ত্রিদীপনাথের জীবনাধিক প্রিয় ছিল, এবং তাই যদি হয় তাহলে জীবনাধিক প্রিয় বস্তুকে তিনি সেইখানেই রেখে যাবেন। মানুষের মনোবিজ্ঞানের নীতি তাই বলে, এবং সেখানে না রাখলে কোথায় তিনি রাখতে পারেন? আলমারিতে নয়, বইয়ের মধ্যে লুকিয়ে নয়, এমন কোথাও রাখবেন যেটা সর্বদা তার চোখে পড়ে। শিল্পী মন অসুন্দরকে মনে ঠাঁই দেয় না, তাই ডাক পড়ল শিল্পী বন্ধু চন্দ্রশেখরের। তৈলচিত্রের প্রতি নজর পড়তেই একে একে যখন রাজা ত্রিদীপনাথের তৈলচিত্র দৃষ্টিতে পড়ল, খুঁজে পেলাম আমার রহস্যের মীমাংসাকে। চিত্রের চক্ষু অত সজীব হয় না, অত প্রাণবন্তও হয় না। শুধু তাই নয়, অন্ধকারে আলোর দ্যুতিও ছড়ায় না। তাই বারবার বলেছেন, আমায় ভুলিও না, ভুলিও না আমায়। সার্থক পরিকল্পনা রাজার। তবে কি এখনো বুঝতে পারেননি? দেখুন, চেয়ে দেখুন, চিত্রের ওই চোখের দিকে চেয়ে দেখুন। ও কি শুধুই তুলির টানে? স্পর্শ করুন, ও রঙের খেলা নয়, পাথরের চোখ বসানো, এবং তার মধ্যে মণি দুটি হীরা। পাতলা পাথরের আবরণের তলা হতেও যার দুটিকে চাপা দেওয়া যায়নি। হ্যাঁ? সহসা কিরিটি অমূল্যর হাত ধরে বাধা দেয়। না না, নষ্ট করবেন না অমূল্যবাবু। অমন একটা শিল্পীর কৃতিত্বকে খুবলে নষ্ট করবেন না। ছবির মধ্যে ওই চক্ষু দুটি তো প্রাণ। সামান্যই হয়তো পাথরের মধ্যে ওই হীরা দুটির দাম হবে, বিক্রি করে কতই বা মূল্য পাবেন। জীবনে খানিক সচ্ছলতা হয়তো আনবে, কিন্তু ঐশ্বর্য আনবে না। কবি রাজা ত্রিদীপনাথ তাই ওই সামান্য মূল্যের পাথরের চোখের মধ্যে বসানো ছোট ছোট হীরা দুটির মূল্যকে মহাসম্পদের সঙ্গে তুলনা করে গেছেন। ভেবে দেখুন তো, ওই হীরা দুটি বাদ দিয়েই একদা আপনাদের পূর্বপুরুষের যে সত্যিকারের রাজ ঐশ্বর্য ছিল, তার কিছুই তো অবশিষ্ট নেই আজ। দুর্ভাগ্যকে, নিয়তিকে কি কেউ কখনো রোধ করতে পেরেছে? সামান্যই ওই হীরা দুটি বা কি তাকে রোধ করতে পারবে? তার চেয়ে বাড়ি বিক্রি করে যা পান আদায় করে নিন, কিন্তু ওই চিত্রখানা সঙ্গে নিয়ে যান। সত্যই এ মহাসম্পদ। চিত্রের ওই পাথরের চোখের মূল্য মহাসম্পদকেও ছাড়িয়ে গেছে। কিন্তু আপনার পারিশ্রমিক কিরিটিবাবু? পাথরের চোখে আলো দেখতে পেয়েছি, সেই তো আমার পারিশ্রমিক অমূল্যবাবু। আর কিছু আমি চাই না। নমস্কার জানাই রাজা ত্রিদীপনাথকে, নমস্কার জানাই শিল্পী চন্দ্রশেখরকে। ভাবের আবেগে কিরিটির কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বাইরের ঝড় তখন থেমে গেছে। রাজা ত্রিদীপনাথের পাথরের চোখ দুটো কেবল যেন কিরিটি ও অমূল্যর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।